হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আমি সৌরভ ব্যানার্জি। আজকের ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে ডিটেল ডিসকাশন করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেখার সাথে সাথে তার রুলসগুলো জানবো, এক্সপ্লেনেশন জানবো, এক্সাম্পলস জানবো এবং ক্লাসের শেষে একটি ওয়ার্কশিট আমি তোমাদেরকে দিয়ে দেবো। যে ওয়ার্কশিটটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে আর কোনো দিন কোনো প্রবলেম হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন এবং একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কীরকমভাবে আইডেন্টিফাই করব সেটি সম্বন্ধে একটু জেনে নিই। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশনে বলা হয়েছে যে অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইজ আ টাইপ অফ সেন্টেন্স দ্যাট গিভস ইনস্ট্রাকশনস অর অ্যাডভাইস অ্যান্ড এক্সপ্রেসেস আ কমান্ড, অ্যান অর্ডার, আ ডিরেকশন অর আ রিকোয়েস্ট। অর্থাৎ যে সমস্ত বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বা কাউকে কোনো নির্দেশ দেওয়া বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এই বাক্য হ্যাঁবাচক বা নাবাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ বা নেগেটিভ উভয়ই হতে পারে। তার সাথে সাথে এই বাক্যে কর্ম বা অবজেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ওকে, অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁবাচক বা নাবাচক কীরকমভাবে হতে পারে? অর্থাৎ ধরো আমি তোমাকে বললাম কাম হিয়ার, এটা কিন্তু একটি হ্যাঁবাচক ইম্পারেটিভ সেন্টেন্স, তার কারণ এই বাক্যটিতে কোনো নাবাচক শব্দ নেই। আবার যদি আমি তোমাকে বলি ডু নট কাম হিয়ার, তাহলে কিন্তু এই বাক্যতে একটি নট কথাটি অর্থাৎ একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে, তাই এই বাক্যটি কিন্তু একটি নাবাচক ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাট দ্য সেম টাইম ইম্পারেটিভ সেন্টেন্সে কর্ম বা অবজেক্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে। আমরা জানি যে একটি বাক্য থেকে কর্ম বা অবজেক্টকে চিনতে গেলে আমাদের কি করতে হয় না, আমরা যদি ওই বাক্যের প্রধান ক্রিয়াপদটিকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, তাহলে যে উত্তরটি আমরা পাবো সেই উত্তরটি হবে ওই বাক্যের কর্ম অর্থাৎ অবজেক্ট। আমি যদি তোমাদেরকে বলি হিট দ্য বল, তাহলে এখানে হিট হচ্ছে প্রধান ক্রিয়াপদ। তাহলে এই হিট ভার্বটিকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি অর্থাৎ হোয়াট দিয়ে কোশ্চেন করি, কি মারবে, তাহলে তার উত্তর কিন্তু তোমরা পাচ্ছ বল। আবার যদি আমি তোমাদেরকে বলি কাম হিয়ার, এখানে কিন্তু কি আসবে তার কোনো উত্তর কিন্তু নেই, তাই এই বাক্যতে কর্ম বা অবজেক্ট নেই। হোয়ারাস হিট দ্য বল, এই বাক্যতে কিন্তু অবজেক্ট রয়েছে। বুঝতে পেরেছো আশা করি তোমরা সকলেই। তাহলে এইবার আমরা চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্সের আইডেন্টিফিকেশনে। দেখো লেখা রয়েছে যে ইউজুয়ালি দেয়ার ইজ নো সাবজেক্ট, অর্থাৎ সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের কর্তা উহ্য থাকে। কেন কর্তা উহ্য থাকে না, এই সমস্ত বাক্যের কর্তা সাধারণত হয় ইউ, তাই প্রত্যেকবার ইউ লেখবার প্রয়োজন হয় না, সেই কারণেই কর্তাকে এখানে উহ্য রাখা হয়। তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে কোনো বাক্যের প্রথমে যদি কোনো কর্তা না থাকে তাহলে সেই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার চান্সেস থাকে। কিন্তু শুধু সেটুকুনি হলেই হবে না, তার সাথে পরের নিয়মটাও আমরা একটু দেখে নিই। দেখো, পরের নিয়মটাতে বলা রয়েছে দ্য স্পিকার টেলস সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ বক্তা কাউকে কোনো কাজের নির্দেশ দেবেন। তাহলে এমন একটি বাক্য যে বাক্যতে সাবজেক্ট উহ্য থাকবে বা থাকবে না, এবং অ্যাট দ্য সেম টাইম ওই বাক্যতে বাক্যের বক্তা কোনো একজন ব্যক্তিকে কোনো কিছু কাজ করবার নির্দেশ দেবেন। সেই নির্দেশটা আদেশের সুরে হতে পারে, উপদেশের সুরে হতে পারে, বা সেটা কোনো রকমভাবে অনুরোধের সুরেও হতে পারে। তাহলে এই দুটি ক্ষেত্রে আমরা ওই বাক্যটিকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে চিনে নিতে পারবো। উদাহরণস্বরূপ নিচে তিনটি বাক্য লেখা রয়েছে। শাট দ্য উইন্ডো, অর্থাৎ জানলাটি বন্ধ করো। সেকেন্ড বাক্যটি প্লিজ কাম হিয়ার, অনুগ্রহ করে এখানে এসো। এবং থার্ড বাক্যটি ডু নট গো দেয়ার, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ থার্ড বাক্যর মানে হচ্ছে যে ওখানে যেও না। তাহলে আমার মনে হয় যে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে কি করে আইডেন্টিফাই করতে হবে সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের আর এই নিয়ে কোনো ডাউট নিশ্চয়ই নেই আর। তাহলে এইবার আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুলগুলির ব্যাপারে। ওকে, দেখো, একটি ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু আমরা একটু আগেই বললাম যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স উইথ অবজেক্টও হতে পারে, আবার উইদাউট অবজেক্টও হতে পারে, তাই তো? তাহলে আজকে আমরা প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করব যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলিতে অবজেক্ট আছে। এক্সাম্পল বা উদাহরণস্বরূপ দেখো, তিনটি বাক্য আমি লিখে রেখেছি। প্রথম বাক্যটি ক্লোজ দ্য উইন্ডো, তারপরেরটা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তারপরেরটা ডু নট ডু দিস। ক্লোজ দ্য উইন্ডোতে প্রধান ক্রিয়াপদ হচ্ছে ক্লোজ।
আমি যদি ক্লোজ ভার্বটিকে হোয়াট বা হোম দিয়ে কোশ্চেন করি, এক্ষেত্রে যদি আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি অর্থাৎ কি বন্ধ করবে, তাহলে তার উত্তর কিন্তু আমরা পাচ্ছি উইন্ডো অর্থাৎ জানলা বন্ধ করবে। সেই কারণে উইন্ডো কথাটি হচ্ছে এই বাক্যের অবজেক্ট। সিমিলারলি সেকেন্ড বাক্যটিতে গিভ মি এ গ্লাস অফ ওয়াটারে প্রধান ক্রিয়াপদ হচ্ছে গিভ। তাহলে আমি যদি কোশ্চেন করি কি দেবে, না তোমার উত্তর হবে এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ এক গ্লাস জল। তাই এ গ্লাস অফ ওয়াটার এই পুরোটাই কিন্তু এই বাক্যের অবজেক্ট। এবং লাস্ট অর্থাৎ থার্ড সেন্টেন্সটিতে রয়েছে কি না ডোন্ট ডু দিস। এখানে প্রধান ক্রিয়াপদ ডু। আমি যদি ডুটাকে কি দিয়ে কোশ্চেন করি, কি করবে না, না দিস অর্থাৎ এইটা করবে না। তাহলে এখানে দিস হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলিতে আমরা কি দেখলাম, না এখানে অবজেক্ট রয়েছে। তাহলে যেখানে অবজেক্ট থাকবে তার রুলটা এবার আমরা দেখে নেব। দেখো, যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকবে সেই সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের রুল হবে না প্রথমে তোমাকে লেট ইউজ করতে হবে, তারপরে ওই বাক্যের যেটি অবজেক্ট রয়েছে সেটিকে ব্যবহার করতে হবে, তারপরে বসাতে হবে বি, এবং তারপরে ওই বাক্যের যে প্রধান ক্রিয়াপদ তার থার্ড ফর্মটিকে আমরা ইউজ করব। অ্যাট দ্য সেম টাইম এই বাক্যটি অর্থাৎ এই অবজেক্ট রয়েছে এমন ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি না বাচক হয় অর্থাৎ যদি সেটি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন থার্ড এক্সাম্পলটা দেওয়া ছিল ডু নট ডু দিস, দেখো ওই বাক্যটি নেগেটিভ সেন্টেন্স। যখন বাক্যটি নেগেটিভ হবে তখন কিন্তু তোমাকে একটি নট বসাতে হবে বি এর আগে। তখন নিয়মটি হয়ে যাবে কি না লেট প্লাস অবজেক্ট, তারপরে বসবে নট, তারপরে বি, তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম। খুব ইজি রুল, আশা করি তোমরা প্রত্যেকেই রুলটা মনে রাখবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবার সময় রুলটাকে অ্যাপ্লাই করবে। তাহলে একটু আমরা দেখে নিই এবার সলিউশন, অর্থাৎ যে এক্সাম্পল হিসেবে যে তিনটি বাক্য তোমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলি এই রুল অনুযায়ী ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে। প্রথম বাক্যটি হয়ে যাবে লেট দ্য উইন্ডো বি ক্লোজড, অর্থাৎ দেখো নিয়ম অনুযায়ী প্রথমে লেটকে বসানো হয়েছে, তারপরে বসেছে অবজেক্ট, তারপরে বসানো হয়েছে বিকে, এবং তারপরে প্রধান ক্রিয়াপদ অর্থাৎ ক্লোজের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপলের রূপটাকে বসানো রয়েছে। সিমিলারলি সেকেন্ড বাক্যটা হয়ে যাবে লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন টু মি, এবং থার্ড বাক্যটি যেটি কিনি একটি নেগেটিভ সেন্টেন্স, সেই বাক্যটা হয়ে গেছে কি না লেট দিস নট বি ডান। তাহলে আমরা এই পর্যন্ত ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলিতে অবজেক্ট থাকবে তার রুলটা এবং এক্সাম্পল সমেত বুঝে নিলাম। এরপরে আমরা চলে যাব সেই সমস্ত বাক্যে যেখানে অবজেক্ট নেই। উদাহরণস্বরূপ দেখো তিনটি বাক্য। প্রথমটি রয়েছে প্লিজ কাম হিয়ার। এখানে তোমরা মাইনিউটলি একটু ফলো করো, দেখো এখানে প্রধান ক্রিয়াপদ হচ্ছে কাম। যদি তুমি কাম ক্রিয়াপদটিকে কি বা কাকে অর্থাৎ হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করো তাহলে কিন্তু তুমি কোনো উত্তর পাবে না। একই রকমভাবে সেকেন্ড বাক্যটি গেট আউট অফ দ্য রুম অর্থাৎ ঘর থেকে বেরিয়ে যাও, তাহলে এখানে প্রধান ক্রিয়াপদ গেট আউট। এখানেও যদি তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলেও কিন্তু তুমি কোনো উত্তর পাবে না। এবং লাস্ট বাক্যটি ডোন্ট গো দেয়ার অর্থাৎ সেখানে যেও না, এখানে প্রধান ক্রিয়াপদ গো। এই গো ক্রিয়াপদটিকেও যদি তুমি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করো তাহলেও কিন্তু কোনো উত্তর নেই। অর্থাৎ এই তিনটি বাক্যতে কিন্তু অবজেক্ট নেই। তাহলে যে সমস্ত বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্সে যে সমস্ত ক্ষেত্রে অবজেক্ট থাকবে না তার রুলটা কি হবে না বাক্যটিতে অবজেক্ট যদি না থাকে তাহলে বাক্যের অর্থ অনুযায়ী ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইজড, ইউ আর ইনস্ট্রাক্টেড, ইউ আর আস্কড অথবা ইউ আর এনকারেজড ব্যবহার করতে হবে। তারপরে টু লিখে মূল বাক্যটি বসে দিতে হবে, অর্থাৎ যে বাক্যটি তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে টু লিখবার পরে অ্যাজ ইট ইজ সেই বাক্যটি চলে আসবে। আর এক্ষেত্রেও যদি বাক্যটি না বাচক অর্থাৎ নেগেটিভ হয় তাহলে টু এর আগে কিন্তু তোমাকে নট লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম না যখন অবজেক্ট থাকবে না তখন কিন্তু আমাদেরকে বাক্যটি পড়ে তার অর্থ অর্থাৎ তার মানেটা প্রপারলি বুঝতে হবে যে সেই বাক্যের দ্বারা বক্তা কাউকে আদেশ করছেন না অনুরোধ দিচ্ছেন না উপদেশ দিচ্ছেন না কাউকে কোনো কাজ করতে উৎসাহিত করছেন না নির্দেশ দিচ্ছেন। সেইটা বোঝবার পরে অ্যাকর্ডিংলি আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড, অর্ডার্ড অথবা অ্যাডভাইস যেটা প্রয়োজন হবে সেটিকে ব্যবহার করতে হবে। তারপরে আমাকে টু লিখতে হবে, তারপরে মূল বাক্যটিকে কিন্তু টু এর পরে বসিয়ে দিতে হবে। তাহলে এই নিয়ম অনুযায়ী ওপরের তিনটি বাক্যের সলিউশনগুলো এবার আমরা একটু দেখে নিই। দেখো প্রথম বাক্যটি রয়েছে প্লিজ কাম হিয়ার। বাক্যটিতে প্লিজ থাকা মানেই এর দ্বারা বক্তা আরেকজনকে অনুরোধ করছেন, সেই কারণেই এখানে লেখা রয়েছে ইউ আর রিকোয়েস্টেড। তারপর দেখো টু বসানো হয়েছে, তারপরে মূল বাক্য ছিল কি না কাম হিয়ার, সেই কাম হিয়ারটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে আর
পুনরায় প্লিজ লিখবার দরকার নেই, তার কারণ আমরা অলরেডি ইউ আর রিকোয়েস্টেড কথাটিকে ব্যবহার করে নিয়েছি। রিকোয়েস্টের সেন্সটা আমাদের যেহেতু ইউজ করা হয়ে গেছে, তাই আর আমরা আবার দ্বিতীয়বার এখানে প্লিজ কথাটিকে ব্যবহার করব না। সেকেন্ড বাক্যটি গেট আউট অফ দ্য রুম। এখানে নিশ্চয়ই আমরা বাক্যটি পড়ে বুঝতেই পাচ্ছি যে বক্তা এখানে কাউকে আদেশ দিচ্ছেন ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সেই কারণে এখানে ইউ আর অর্ডার্ড লিখে টু বসিয়ে গেট আউট অফ দ্য রুমটাকে ইউজ করে নেওয়া হয়েছে। ওকে, আর লাস্ট বাক্যটি এটা নেগেটিভ সেন্টেন্স, অ্যাট দ্য সেম টাইম এখানে অবজেক্ট নেই, কিন্তু এই বাক্যটি একটু পড়ে তাহলে আমাদের মানে বুঝতে হবে। বাক্যটির অর্থ হচ্ছে ডু নট গো দেয়ার। তাহলে আমরা মনে করতেই পারি যে একজন ব্যক্তি আর একজনকে কোনো জায়গায় না যাওয়ার জন্য উপদেশ দিচ্ছেন, তাই তো? তো সেই জন্য এখানে ইউ আর অ্যাডভাইজড ব্যবহার করা হয়েছে, এবং বাক্যটি যেহেতু নেগেটিভ তাই নট কথাটিকে এবার টু এর আগে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শুধু টু না লিখে আমরা এখানে নট টু ব্যবহার করেছি, এবং তারপরে মূল বাক্যটি অর্থাৎ গো দেয়ার সেটিকে এখানে ব্যবহার আমরা করে নিয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা কীরকমভাবে ওই বাক্যের ভয়েস চেঞ্জটা করতে পারি। তাহলে এইখানেই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্লাসটা শেষ হলো। আশা করি তোমাদের কারোর কোনো ডাউট নেই। যদি তোমাদের ইন দ্য মিন টাইম তাও কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে তোমাদের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। এবার একটু আমরা যে ওয়ার্কশিটটা নিয়ে কথা বলেছিলাম সেই ওয়ার্কশিটটা দেখে নিই। আমি এখানে টোটাল 12টা সেন্টেন্স দিয়েছি তোমাদেরকে বাড়িতে সলভ করবার জন্য। তোমরা যদি বাড়িতে এই 12টি সেন্টেন্সই সলভ করে নাও আমার দেখানোর রুলস অনুযায়ী, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, এবং ইন ফিউচার কোনো সময় তোমাদের কোনো কনফিউশন আর অ্যারাইজ করবে না। যে 12টি সেন্টেন্স দেওয়া রয়েছে তাদের মধ্যে কি কি রয়েছে না, চেঞ্জ দ্য ভয়েস ফার্স্ট সেন্টেন্সটা, তারপরে রয়েছে হিট দ্য বল, তারপরে ডু নট নেগলেক্ট ইউর স্টাডিজ, ফলো ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল, প্লিজ হেল্প মি, ড্র দ্য পিকচার, এটসেট্রা এটসেট্রা। তাহলে আশা করব যে তোমরা এই বাক্যগুলি বাড়িতে সলভ করবে, এবং যদি এই বাক্যগুলি সলভ করতে তোমাদের কারো কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। তাহলে আজকে আমরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম। আমি এক্সপেক্ট করব যে তোমরা ওয়ার্কশিটের কোশ্চেন্সগুলো বাড়িতে সলভ করবে, এবং যদি কোনো কনফিউশন হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। আর যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা ভিডিওটি তোমাদের হেল্প করতে পারে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক দিও, কারণ তোমাদের ফিডব্যাক আমাকে ইন্সপায়ার করে। শেয়ার করো ভিডিওটি নিজেদের ফ্রেন্ড সার্কেলের মাঝে। আর যদি তোমাদের মধ্যে কেউ এখনও ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটির তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে। ইন দ্য মিন টাইম ভালো থেকো, স্টে সেফ, বি হ্যাপি, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.